বিএনপি এখনো ক্ষমতায় না আসার পূর্বেই সে অন্য একটি রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকারকে হরণ করার মতো হুমকি দিচ্ছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বা অন্যান্য সদস্যরা কি বক্তব্য দেন সেই বক্তব্যগুলো সাধারণত আমরা বিএনপির বক্তব্য হিসেবে ধরিই না। ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা। ভাই, আপনাদের এনসিপি সম্পর্কে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, বাংলাদেশের রাজনীতি করতে এসে আপনাদের মানুষের সেবা করার অধিকার আছে, কিন্তু রাজনীতি করার অধিকার নাই। তার এই বক্তব্যকে আপনারা আসলে কিভাবে মূল্যায়ন করছেন? আমি তার বক্তব্যটি এখনো স্পেসিফিক শুনিনি। তারপর আপনি যে প্রশ্ন করেছেন সে জায়গা থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বা অন্যান্য সদস্যরা কি বক্তব্য দেন সেই বক্তব্যগুলো সাধারণত আমরা বিএনপির বক্তব্য হিসেবে ধরিই না। তারপরেও অনেক সময় একজন রাজনীতিবিদ হিসেবে তিনি যে মন্তব্য করেছেন এটি আসলে গণতান্ত্রিক চর্চা এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমরা আশা করি বিএনপির সিনিয়র যে নেতৃবৃন্দ আছেন তারা আরও বেশি রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ বক্তব্য দিবেন। কিন্তু তিনি যে মন্তব্য করলেন যে রাজনীতি করার অধিকার আছে কিন্তু তারা সেটি দিতে চান না। অর্থাৎ এটা একটা উনি বলা চলে যে ওই যে গায়ের জোরের বক্তব্য দেওয়া বা হচ্ছে অন্য রাজনৈতিক দলের অর্থাৎ বিএনপি এখনো ক্ষমতায় না আসার পূর্বেই সে অন্য একটি রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকারকে হরণ করার মতো হুমকি দিচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা দেখবেন যে বিএনপির বিভিন্ন পর্যায়ে তারা স্লোগান দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নাম নিয়ে যে একটা একটা ধর জবাই কর, এই যে তাদের অন্য দলের নেতা নেতৃবৃন্দদেরকে ধরে জবাই করার তাদের যে মানসিকতা স্লোগান, ফলশ্রুতিতে এটা স্পষ্ট হয়ে যায় যে বিএনপি আসলে আগামীতে ক্ষমতায় এসে কী ধরনের রাজনীতি করতে চায়, জনগণকে কী ধরনের রাজনীতি উপহার দিতে চায়। আমি আশা করব তিনি তার এই ধরনের বক্তব্য প্রত্যাহার করবেন। অন্যথায় এই ধরনের বক্তব্য রাজনৈতিক অস্থিরতা এবং রাজনীতিতে এক ধরনের বিরোধ তৈরি করবে। আরেকজন নেতাও উল্লেখ করেছেন যে এনসিপি দুর্নীতিতে এবং নারী কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে। তো তার এই বক্তব্যটাকেও আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন বলে? না, এটা আসলে ওনারা রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে এ ধরনের কথা বলেন। দেখেন, আমাদের সদ্য সাবেক তথ্য উপদেষ্টা এবং আমাদের পার্টির যে আহ্বায়ক ছিলেন, আমাদের এখানে নানা ধরনের এক ধরনের মিথ্যা তথ্য হচ্ছে বিএনপি আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করে থাকে। তারা বলে থাকে নানা ধরনের যে বিভিন্ন গ্রুপ থেকে আমাদেরকে আর্থিক সহায়তা করা হয়। কিন্তু আপনি দেখেন যেখানে ন্যূনতম যেকোনো নিউজ কিন্তু আমাদের সরাসরি আহ্বায়ককে নিয়েও কিন্তু নিউজ করা হয়। তাহলে কোনো ধরনের কোনো গণমাধ্যম কিংবা কোনো ব্যক্তির কাছে যদি এই ধরনের বড় কোনো ধরনের যদি ধরেন স্পেসিফিক তথ্য থাকতো, সেটা নিয়ে কিন্তু এতদিন মিডিয়ার নিউজ চলে আসতো। তারপরে কিন্তু ধরেন এই ধরনের কিন্তু কোনো স্পেসিফিক বক্তব্য নয়। বরঞ্চ আমরা উল্টা দেখি আগস্টের পরপরই বিভিন্ন যে গণমাধ্যমগুলো, বিভিন্ন বড় কোম্পানি যারা মাফিয়া, যাদের কালো টাকার বড় মালিক, তাদের মিডিয়াগুলোতে বিএনপি একচেটিয়াভাবে দখল নিয়েছে এবং তাদের সেই মিডিয়াগুলো থেকে তারা নিয়ন্ত্রণ নিয়ে সেই মিডিয়াগুলোকে বরঞ্চ এখন বাংলাদেশের জনগণ এবং বিরোধী রাজনৈতিক দলের বিপরীতে ব্যবহার করছে। ফলশ্রুতিতে তাদের নিজ দলের দিকে তাকানো উচিত। নিজ দলের নেতাকর্মীরা যে ধরনের দখলদারিত্বের নেমেছে, সেটা তাদের দলের ভাবমূর্তি রক্ষার জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করা উচিত। জাতীয় নির্বাচন নিয়ে আপনারা কি ভাবছেন এবং আপনাদের দল থেকে কতগুলো আসন নারীর নেতৃত্বে ছেড়ে দেওয়া হবে? আমরা জাতীয় নির্বাচন নিয়ে এই মুহূর্তে আমাদের সরাসরি কিছু ভাবনা নেই। আমরা এই মুহূর্তে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচারে আমাদের মূল ফোকাস। আমরা আশা করি জুলাই মাসের মধ্যেই সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জুলাই সনদ লিখিত হবে, স্বাক্ষরিত হবে। এর পরবর্তীতে হচ্ছে নির্বাচনের তফসিলের পূর্বে নির্বাচন সংক্রান্ত আমাদের প্রস্তুতির বিষয়টি আসবে। কারণ আমরা মনে করি বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানটি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থা পরিবর্তনের জন্য। কিন্তু পুরনো ব্যবস্থা কাঠামো রেখেই একটি নির্বাচনের আয়োজন করা, সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়া। ফলশ্রুতিতে আমাদের মূল রাজনীতিটা হচ্ছে এখানকার ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং মৌলিক সংস্কার। সেই সংস্কার এবং অভ্যুত্থানের রাজনীতির সাথে নির্বাচনও আমাদের একটা কনসার্ন, তবে সেটাই প্রাইম কনসার্ন নয়। আমাদের মূল কনসার্নটা হচ্ছে গণ অভ্যুত্থানের রাজনীতি